নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদবের নাম, জন্ম বেয়াদব। ওই হিসেবে তো ছাত্রদলের এরা ফেরেশতা। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যার জন্য মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান নেতা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মির্জা আব্বাস সাহেব ওনার ছেলেই কিন্তু এটা বলেছে যে ওনার বাবার দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজন, তার পরিবারের লোকজনের থেকে যদি আপা ভালো খবর রাখে সেটা আসলে আমার বলবার কিছু নাই। একটা দায়িত্ব নিয়ে বুঝতে বুঝতেই তো আপনার 2-4-6 মাস চলে যায়। আমার নিজের গায়ে অনেক কাদা, এখন আমি চাই ওর গায়েও কাদাটা লাগুক। মানে এই ধরনের মনস্তত্ত্ব থেকে আমাদের মনে হয় রাজনীতিবিদদের প্রথমে বের হয়ে আসা প্রয়োজন। আপনি চরম সমালোচনা করবেন আগামী বছর রোজার ঈদে যদি আপনি দেখেন এই অবস্থা, তখন আপনি 100 বছরের সরকার, আপনি চরম সমালোচনা করেন, আমি কিচ্ছু বলবো না। মানে আপনি বলছেন যে এটা ইটস টু আর্লি টু অ্যাকচুয়ালি একটা দায়িত্ব নিয়ে বুঝতে বুঝতেই তো আপনার 2-4-6 মাস চলে যায়। সেইখানে আপনার প্রথম দিন থেকেই আপনার চ্যালেঞ্জকে মোকাবেলা নেওয়া। 18 বছর 20 বছর আগে এই সরকার ক্ষমতায় এসেছিল, তাহলে 20টা বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম মন্ত্রী যাদের কিনা এই 18 বছর আগের মন্ত্রীরা না, যে অভিজ্ঞতা সম্পন্ন। আর 18 বছর আগের অভিজ্ঞতা থাকলেই কি আপনার চর্চার অভাবেই তো ভুলে যাওয়া হয়। আমরা বিরোধী মতের উপরে যেভাবে করে আসলে দমনপীড়ন আগে দেখেছি, সেই ধরনের দমনপীড়ন কিন্তু এখনো দেখা যাচ্ছে। আপনি আমি যদি বলি শব্দের রাজনীতি, শব্দ দিয়ে আমি আপনাকে ঘায়েল যদি করি, আপনি আমাকে রাজনৈতিকভাবে শব্দ দিয়ে ঘায়েল করতে পারেন, কিন্তু আমার উপরে তো আপনি কোনোভাবেই হামলা বা পেশি শক্তির যে সেই ফোর্সটা আসলে আপনি আমার উপরে দিতে পারেন না। সেই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি ঝিনাইদহে। এবং আমি এখনই যদি বলি যে লক্ষ্মীপুরের একজন ছাত্র দলের একজন বলছেন যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে উনি বলছেন যে এবার কুরবানির গরু আপনারা কুরবানি দেওয়ার পরে রশিগুলো রেখে দিবেন। এবার আমরা শুনছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রামে আসবে, তাকে আমরা বেঁধে রাখবো। এই যখন রাজনীতির অবস্থা, আপনি যখন এই ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, তাহলে আমার স্বাভাবিকভাবে আমি তো নিরাপত্তাহীন একটা পরিস্থিতির মধ্যে পড়বো। তো এই ধরনের কথাবার্তা আসলে কিভাবে করে একজন আরেকজনকে বলতে পারে, সেখানে মানে স্বরাষ্ট্রমন্ত্রী তার আসলে সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয়, এটা একটা ব্যাপার। আবার আরেকটা অসুবিধার জায়গা এখন আমরা আবার দেখছি, উনি কিন্তু বলেছেন সলিমপুরের ওই এটার বিষয়ে যে উনি এটার জবাব দেওয়া হবে। হ্যাঁ, এটার জবাব দেওয়া হবে উনি বলেছেন। এখন জবাবটা আসলে কি হয় সেটাই আমাদের দেখার অপেক্ষা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, এই যে হকাররাই আসলে পুলিশকে ধাওয়া করছে। এখন আপনি বলেন তো যে হকাররা যখন পুলিশকে ধাওয়া করে, তার মানে পুলিশের থেকেও শক্তিশালী হকাররা, এবং অথবা নাম্বারে হয়তো নাম্বার ওয়াইজ হয়তো বেশি হতে পারে, সেটা আরেকটা হচ্ছে তাদের কনফিডেন্স। এটা নাম্বারের থেকেও কনফিডেন্সের ব্যাপার আছে, এত বললি তারা এই কাজটা করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। আপনি দেখেন যে এই যে আপনি যদি মিরপুরের দিকে দেখেন, মিরপুরে এই হকার বলেন, মাদক চোরাকারবারি বলেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বললাম যে ক্যামেরা ইউজ করে তারা মাদক ব্যবসা করছে, এবং এটা প্রকাশ্যে এবং এদের কিন্তু 2-3টা গ্রুপ আছে। সেই গ্রুপ কিন্তু পুলিশ প্রশাসন কাউকে মানে না, কারণ তাদের উপরে আসলে ক্ষমতাসীনদের একটা হাত আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেখানে তো নানান ধরনের প্রতিমন্ত্রীরা আছেন, তারপরে আমরা সেইখানকার যারা এমপিরা আছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো না কোনোভাবে দেখবেন তাদের সাথে এক ধরনের লিয়াজু। আমি নাম বলছি না, এই ধরনের এভিডেন্স আমাদের কাছে আসে। আমাদের মানুষজন তারা বলে কি যে আপা এখানে কি করব। যেহেতু আমি উত্তরের মানুষ, ঢাকা উত্তরের, তো আমি রিসেন্টলি যখন এই ঘটনা শুনলাম, আমি যখন বললাম যে কি ব্যাপার আপনারা যাচ্ছেন না কেন, এই ধরনের ঘটনা আপনারা পুলিশের কাছে ধরায় দেন, বলে কি পুলিশও তো কমিশন পায়। এবং এখানে যখন আসলে ক্ষমতাসীনদের হাত মাথার উপর থাকে এই মাদক ব্যবসার সাথে এবং এই চোরাকারবারির সাথে, এই হকারদের উচ্ছেদ করতে যাবেন আপনি, মানে পুলিশ তো অবশ্যই ধাওয়া খাবে। কারণ পুলিশেরও যারা আরো বড় ঊর্ধ্বতনরা, যারা আরো যাদের শক্তিশালী, যাদের মাথার উপর মানে যাদের হাত আসলে তাদের মাথার উপর, তারা তো আসলে পুলিশকে তখন তোয়াক্কা করবে না, এটা খুব স্বাভাবিক। মনিরা বলেছেন হামকি ধুমকি দিয়েছে কাকে? নাসিরউদ্দিন পাটোয়ারিকে। বলে না যে সুচ বলে চালুনিকে, চালুনি বলে সুচকে যে তোমার একটা ফটো আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদবের নাম, জন্ম বেয়াদব। কোনো রাজনীতিবিদ এত বেয়াদব হতে পারে না, এত নোংরা ভাষা হতে পারে না, এত নোংরা। সে তাকে যদি রশি যদি রাজনৈতিক কথা হয়, এটা তো খুব সিম্পল কথা বলা হয়েছে, রশি দিয়ে বাঁধবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি খুদ প্রধানমন্ত্রী সম্পর্কে, বাংলাদেশের যাকে বাংলাদেশের মানুষ ভোটে পাশ করিয়েছে, খুদ প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছে যে
এর আগের সরকারকে কিভাবে চলে যেতে হয়েছে, আপনাকে ওইভাবে না, আপনাকে ওইভাবেই, তারপরে আপনাকে কে মারবে? শুধু উনি না, ওনার ওয়াইফ মেয়ে, ওনার ওয়াইফ মেয়ে, তাদের ওয়াইফ মেয়ে তো তার রাজনীতি করে না। দেখেন এই ধরনের নোংরা কথা যে বলছে, তার সম্পর্কে যখন মনিরা কথা বলে তাকে নিয়ে, সামান্য রশি নিয়ে, ওই হিসেবে তো ছাত্রদলের এরা ফেরেস্তা। যদি আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধরি, তাহলে ওরা যদি ফেরেস্তার মতো বলে থাকে তাহলে এটা শয়তান, কারণ সে সরাসরি নিজে মারতে চাইছে আর এখানে রশি দিয়ে বাঁধতে চাইছে। আপনি দুইটারে হিসাব করেন, দুইটাকে হিসাব করেন। মনিরাকে আমি বিবেক সম্পন্ন মনে করি। তার বিবেক এখানে কি কাজ করলো? একজন দেশের প্রধানমন্ত্রী যাকে জনগণ বানিয়েছে, তার সম্পর্কে তার 3 মাসের মধ্যে সে এই ধরনের নোংরা কথা বলে, যে প্রধানমন্ত্রীকে কেউ বলতে পারবে না, তার চরম শত্রু বলতে পারবে না যে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে হার্ট করেছে। তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে এই ধরনের উক্তি তাদের। হ্যাঁ, আমি অন্য বটাইডির কথা বাদই দিলাম, সে নিজে তার মুখ দিয়ে, তার তো অন্য কেউ লাগে না বেয়াদবি করতে, ও নিজেই এনাফ। বেয়াদব আর রাজনীতিবিদ এক হতে পারে না, এক পাল্লায় থাকতে পারে না। তার সম্পর্কে এই কথাটা বলল, একটা জন্ম বেয়াদব। আমিও মনে করি সিন্ডিকেটের কাছে রাজনীতিবিদরা জিম্মি, যেমন জিম্মি মনিরাদের অফিস, যে অফিসে তারা অফিস নিয়েছে, তাদের তো কোনো টাকা পয়সা ছিল না। এত হাইফাই অফিস বাংলাদেশের পার্টি অফিস এখনো কারো নাই। তো সিন্ডিকেট যদি না হাতে থাকে, এরকম অফিস পাওয়া যায় না। সিন্ডিকেট হাতে না থাকলে এনসিপির ছেলেমেয়েরা রাতারাতি কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয় না। আপাকে যখন আসলে এই কথাটা বললাম, আপা কিন্তু এটা এন্ডোর্স করলেন, দিস ইজ দ্য রং প্র্যাকটিস। আপনি বলেন যে হ্যাঁ এটা ঠিক হয় নাই। আপনি যখন ছাত্র দলের এই হুমকিটাকে, যে কুরবানির গরুর দড়ি দিয়ে আমরা বেঁধে রাখবো ও আসলে, এই যে হুমকিটাকে আপনি যখন এন্ডোর্স করেন, তখন ইটস আ ব্যাড প্র্যাকটিস। আমি একটা লাইন বলতে চাই, একটা লাইন মনিরা, একটা লাইন। এই সেই নাসিরুদ্দিন পাটোয়ারি যার জন্য মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান নেতা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা একটা প্রতিদিন দেখেন, হেন কোনো কথা নাই যে সে বলতে পারে না। এটা ওই ছেলেগুলো তো মুখ দিয়েই বলেছে, কিছু তো করে নাই, রশি বের করে। আমি একটা কথা বলি, দেখেন মির্জা আব্বাস সাহেব, ওনার ছেলেই কিন্তু এটা বলেছে যে ওনার বাবার দীর্ঘদিন ধরে, তার পরিবারের লোকজন, তার পরিবারের লোকজনের থেকে যদি আপা ভালো খবর রাখে, সেটা আসলে আমার বলবার কিছু নাই। ওনার ছেলেই বক্তব্যে বলেছে যে উনি আসলে দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে টেনশনে ছিলেন, সেই কারণে হচ্ছে ওনার এই শারীরিক অবনতি। এবং দেখেন, এই সমালোচনা করার এই বাক স্বাধীনতাটাই তো আমাদের 17 বছর ছিল না। এই জায়গায় আপনি বলতে পারেন যে হ্যাঁ, নেতিবাচক কি ইতিবাচক এই বিষয় নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আপনি আসলে এভাবে করে দমন পীড়নের সেই সংস্কৃতি বলতাম না। আমি আজকে ফার্স্ট নাসিরুদ্দিনের নাম বলেছি, এটা তাও মনিরা তুলেছে বলে, কারণ আমি এটা একদম হেট করি এই টাইপের মানুষদের সঙ্গে নাম ইউজ করা পর্যন্ত না। কিন্তু এটা তো আপনি পেশি শক্তি দিয়ে দমন করতে পারেন না, কারণ শক্তি কোথায়? এটা তো অবশ্যই এটা হামলা হয়েছে। বিএনপি যদি চায় তাহলে খালি ডিম মারবে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা থানার ডিমে ডুবে যাবে। বিএনপি যদি মনে করে, কিন্তু সেটা তো আমরা চাই না, আমরা চাই না। করেছে, কিন্তু এখানে তো মামলাও নিতে চায়নি, এবং দেখা গেছে যে ছাত্র দলের যারা যে মামলা করা হয়েছে তারা জামিনে মুক্ত, কিন্তু আমাদের এখনো 2 জন হচ্ছে তারা জেলে। এই যে একটা আপনি ডিসপ্যারিটি আপনি কিন্তু এখনই করে দিচ্ছেন, এবং এই 3 মাসের সরকার বারবার বলছেন না, 3 মাসের সরকার কিন্তু এইগুলো করছে, এটা দেখতে হবে। দেখেন, আরেকটা কথা বলি, আমরা তো আসলে এতদিন ধরে মাঠঘাট দখলের, বাজার দখলের একটা চাঁদাবাজি সংস্কৃতি আমরা দেখেছি। উনি একটা কথা তুললেন যে দেখেন, হাইফাই আমরা বিল্ডিং এ থাকি, মানে আপার কথায় সাধারণ মানুষ ভাববে যে এই যে রূপায়ণ টাওয়ারের 17টা তলা, এটাই হচ্ছে এনসিপির অফিস। 17 তলা না, এখানে 15 তলার একটা ফ্ল্যাট, মানে একটা পোর্শন, সেটা আমরা ভাড়া নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে 2 লাখ টাকা। এবং দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকজন, মানে আমি যদি বলি যে আমাদের যারা 200 জন যারা আছেন, তাদের কিন্তু প্রত্যেকেই মানে কোনো না কোনো, বেশিরভাগ মোর দ্যান 60% তারা কিন্তু কর্মজীবী, তারা কোনো না কোনো চাকরি বা ছোটখাটো ব্যবসার সাথে তারা জড়িত। এবং আমাদের আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই চাঁদা দিই, মানে চাঁদা বলতে আমাদের নিজেদের একটা পোর্শন আমরা হচ্ছে দলের ফান্ডে দিই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা তো অনেকেই টকশো করি, আপনি অন্তত 20 জন পাবেন টকশোতে পরিচিত মুখ, আমরা টকশোর অর্ধেক টাকা কিন্তু আমাদের দলের ফান্ডে দিই। সুতরাং এই 2 লাখ টাকা মানে করা আমাদের খুব বেশি, মানে এটার জন্য আমাদের সিন্ডিকেটের শরণাপন্ন হতে হয় না, বা উপর মহলে চাঁদাবাজিরও মানে আমাদের করতে হয় না। আর যদি সেটাই সুযোগ, মানে আমরা আসলে সেই সুযোগ খুঁজিও না, বরং আমার মনে হয় যে আছে না, যে আমার নিজের গায়ে অনেক কাদা, এখন আমি চাই ওর গায়েও কাদাটা লাগুক, মানে এই ধরনের মনস্তত্ত্ব থেকে আমাদের মনে হয় রাজনীতিবিদদের প্রথমে বের হয়ে আসা প্রয়োজন। এই সরকারের, আপনি বলছিলেন না যে 3 মাস কি আসলে একটা সরকারকে ইভ্যালুয়েট করার জন্য যথেষ্ট কিনা, না যথেষ্ট না, কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই এটা,
যে এই যে ব্যাংকিং সংস্কার যে আইনটা, সেটা দেখা গেল যে সেখানে হচ্ছে সেই অধ্যাদেশে ব্যাংকিং তো আসলে সংস্কার হলোই না। দেখা গেছে যে একটা সেই অধ্যাদেশে একটা ধারা যুক্ত করে এই যে যারা আসলে এত বছর অর্থ লোপাটে ব্যাংকগুলো খালি করেছে এবং জনগণের টাকা পাচার করেছে, তাদের কিন্তু আবার সেই মালিকানা ফেরতের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। যে আসলে যেই মোট ব্যাংকের যে মোট বিনিয়োগের 7.5% দিয়ে সে আবার সেই মালিকানা দাবি করতে পারবে এবং 2 বছর তাকে সময় দেওয়া হবে। সে পুরনো মালিকানা এই 2 বছরের মধ্যে পরিশোধ করতে পারলে সে কিন্তু মালিকানা ফেরত পাবে। তখনই আমরা বলছিলাম যে এই তো তার মানে তো আসলে এসালমদের আবার পুনর্বাসনের এবং এই বড় বড় দরবেশদের পুনর্বাসনের একটা সুযোগ তৈরি করছে সরকার। তখন আমরা সমালোচনা করেছিলাম, কিন্তু সরকার আসলে সেই জায়গাতে কিন্তু তারা কোনো তাদের হেলদুল ছিল না। আমি আপনাকে জাস্ট রিসেন্ট একটা বলি, আমরা তো বিরোধী দল থেকে বলি, আমাদের কথা ওনারা আসলে ভালোভাবে নেন না, ওনারা ভাবেন যে বিরোধিতার জন্য বিরোধিতা। আমি যদি বলি যে সরকারের একেবারে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যাকে আসলে গভর্নর করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের, খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বলছেন যে ব্যাংক থেকে 5 কোটি টাকা চুরি হয়েছে। চুরিটা উনি ইনফরমালি বলেছেন, সেটা হচ্ছে ফরমালি বললে 5 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, 5 লক্ষ কোটি টাকা আসলে ঋণ খেলাপি হয়েছে। হ্যাঁ, তো ঋণের বিপরীতে জামানত নাই এবং কোনো নথিও নাই। তার মানে জামানতবিহীন এই লোনগুলো, পিরিয়ডের কথা বলছেন, কোন সময়? এটা মানে আওয়ামী লীগের আমলের কথাই উনি বলেছেন যে এই ঋণের বিপরীতে কোনো জামানত নাই, নথিও নাই এবং এসব ফেরত আনা, আসলে এই অর্থটা ফেরত আনা খুবই জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। সুতরাং এইখানে যদি বলি যে এসালম $20 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে, $20 বিলিয়ন, ইটস নট আ জোক। তো সেই জায়গা থেকে যখন আসলে স্বাভাবিকভাবেই সেই আমলের সেই এসালমের নিযুক্ত যেই খুরশিদ আলমকে সেই আবার যখন বসানো হলো, হ্যাঁ, তখন আসলে তাকে কেন আসলে সাধারণ মানুষ টাকা তুলে নিবে না? কারণ সেই তো আবার পুনর্বাসনের রাজনীতি আবার হলো। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান